সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং আবৃত্তি শিল্পী আবু নাসের মানিকের সঙ্গে আলাপচারিতা। প্রথমে চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে সাবলাইম বিউটি অফ ল্যান্ডস অ্যান্ড রিভার্স শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী চলবে 20 জুলাই পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি 2-এ প্রদর্শিত হচ্ছে বনসাই প্রদর্শনী চলবে 22 জুলাই পর্যন্ত। ধানমন্ডির EMK সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এনিগমা শিরোনামে সৈয়দ ফিদা হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত। ধানমন্ডির ড্রিক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী চিটাগাং হিল ট্র্যাক্স পিপল অ্যান্ড নেচার, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। এবার শ্রদ্ধাঞ্জলি। আজ 19 জুলাই কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী। তিনি 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, জোছনা ও জননীর গল্প, দূরে কোথাও, কৃষ্ণপক্ষ, সাজঘর, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, মেঘ বলেছে যাব যাবর মতো আরও অসংখ্য উপন্যাস। তিনি 2012 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এদেশের পাঠক হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। আজ মৃত্যুবার্ষিকীতে কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। আমার কি মনে হয় জানো, আমাদের বাসার সবার মধ্যে না একটা অদ্ভুত ডিপ্রেশন ভর করেছে। আমার মাঝে মাঝে ইচ্ছা করে পুরো বাড়িটা একটা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলি। আর আমার মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো, সব কিছু ধুয়ে টুয়ে রোদে দিয়ে শুকিয়ে ইস্ত্রি করে, তাহলে যদি সবার মনে একটু শান্তি আসে। আসলে কি হয়েছে বলো তো, তোমার কি মনে হয়? কিছু না, তুমি আর শুনে কি করবে, এ আমার নিয়তি। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আমার হাতে সিনেমা নাই কেন? যাবো রেডি? স্যার কি করো, এই ফ্রেমের মধ্যে গরু ঢুকলো কেন? ভাইয়া আমাকে দিয়ে হবে না? অ্যাকশন! সিনেমাটা কে বানায় সেটা আপনি জানেন? ফিল্মটা অনেক কঠিন। রাত 11:30 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আসলে দেখো, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, এত পরিশ্রম করো সারাদিন। এই মালাটার বিয়েটা দিয়ে দিতে পারলে বাড়িতে একটা বউ আসতো, তোমার কাজে সাহায্য করতে পারতো, তোমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তুমি আমার কাছে তাড়াতাড়ি চলে আসতে পারতে। কি করব বলো, আমার কপালটাই খারাপ, জায়ের ভাগ্য নেই। কত কিছু চিন্তা করেছিলাম, কত শখ করেছিলাম যে মালের বউ আসবে, কিন্তু আমার কপালটাই পোড়া। রাত 12টায় দেখবেন টক শো এই সময়।
এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী আবু নাসের মানিক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। রিসেন্টলি আপনার একসাথে 6টি অ্যালবাম রিলিজ হয়েছে এবং সেটা নিয়ে আপনি একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠানও করেছেন। তো একসাথে 6টি অ্যালবাম, নিশ্চয়ই সবগুলো অ্যালবাম বিভিন্ন ধরনের, তো একটু যদি বলেন সেই সম্পর্কে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার অতি সাম্প্রতিক সময়ে 6টি অ্যালবাম প্রকাশিত হয়েছে বিষয়ভিত্তিক। একটি হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহুবিধ কবিতা নিয়ে রবির আলো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বহুবিধ কবিতা নিয়ে বাঁশুরী ও বিদ্রোহ, তারপরে জীবনানন্দ দাশের নানাবিধ কবিতা নিয়ে আদিম রাত্রির জ্যোৎস্না, তারপরে এসছে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের কবিতা নিয়ে অ্যালবাম আমার ভাষা আমার স্বাধীনতা। এরপরে এসেছে আমরা পূর্ণেন্দু পত্রীর কথোপকথন যেই বইটি আছে, সেখান থেকে আমরা কথোপকথন শিরোনামে আমার একজন সহশিল্পীর সাথে সেটা আমি করেছি। তারপরে আমার পছন্দের অনেকজন কবির কবিতা নিয়ে 108টি অ্যালবাম আছে, কথা ছিল সুবিনয়। তো সম্প্রতি এটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত কোন হয়েছে। প্রকাশনা থেকে এটা রিলিজ হয়েছে? এটা প্রকাশিত হয়েছে আবৃত্তি মেলা থেকে। আবৃত্তি মেলার কর্ণধার আবৃত্তি শিল্পী এবং আবৃত্তি প্রশিক্ষক মাহিদুল ইসলাম। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার এই 6টি আবৃত্তি অ্যালবামের নির্দেশনা এবং সামগ্রিক ব্যবস্থাপনায় আবৃত্তি মেলা এবং আবৃত্তি মেলার কর্ণধার হিসেবে মাহিদুল ইসলাম উপস্থিত থেকেছেন এবং তিনি এই অ্যালবামগুলি করবার সময় নানাবিধ ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছেন। কখনো তিনি অভিভাবক, কখনো তিনি শাসন করেছেন, কখনো তিনি স্নেহ করেছেন, কখনো তিনি অভয় দিয়েছেন। তো একজন মানুষের যেই বিশেষ করে নির্দেশকের যার কাজ করবেন তার ভিতর থেকে তার সর্বোচ্চটা বের করে আনবার জন্য যে গুণ আমি দেখেছি, আমি সত্যি তার ঋণ কখনো শোধ করা যাবে না। আমি কৃতজ্ঞ মাহিদুল ইসলামের প্রতি এবং আবৃত্তি মেলার প্রতি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কারা ছিলেন? মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের অন্যতম আবৃত্তি শিল্পী, আবৃত্তি প্রশিক্ষক, আবৃত্তি শিল্পী আশরাফুল আলম, তিনি সভাপতিত্ব করেছিলেন। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহাকামুল্লাহ, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী, আবৃত্তি শিল্পী নিপু ভাই, তারপরে ছিলেন মাহিদুল ইসলাম, তারা মঞ্চে ছিলেন এবং আমার কথোপকথন অ্যালবামের যিনি সহশিল্পী তিনিও সেই মঞ্চে উপস্থিত ছিলেন। এবং সেই প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম সারির বেশ প্রায় 25-26 জন আবৃত্তি শিল্পী তারা আবৃত্তি করেছেন। একটি প্রাণবন্ত প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আপনার সংগঠন কারুকণ্ঠ, সেখান থেকেও শিল্পীরা ছিলেন। হ্যাঁ, কারুকণ্ঠ আমার কুমিল্লায় আমার নিজের সংগঠন, আমার বিশ্বাস এবং ভালোবাসার নাম কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা। কারুকণ্ঠ আবৃত্তি পাঠশালা থেকে দুজন শিল্পী এসেছিলেন, সুলতানা পারভিন দীপালি এবং খলিলুর রহমান শুভ। তারাও কবিতা পড়েছেন এবং তাদের পড়াও বেশ প্রশংসিত হয়েছে সেই অনুষ্ঠানে। আপনি তো দীর্ঘদিন আবৃত্তির সাথে জড়িত এবং সাংগঠনিকভাবে আপনি আবৃত্তির সাথে জড়িত অনেক বছর হয়ে গেছে। তো সেই গল্পটা যদি একটু বলেন, কবে থেকে শুরু হলো? আমার আবৃত্তি চর্চা শুরু হচ্ছে বেসিক্যালি আমার মায়ের হাত ধরে, সেই ছোটো বয়সে কচি কাচার মেলা থেকে। মা পছন্দ করতেন যে ছেলেমেয়েরা প্রমিত উচ্চারণে শুদ্ধ ভাষায় নিজেকে উপস্থাপন করবে, কথা বলবে, এবং এটা আমাদের আমি মনে করি আমাদের সবার দাবি হওয়া উচিত, কারণ সেই মহান মুক্তিযুদ্ধ এবং মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। তো যাই হোক, তো তারপরে আমি যখন স্নাতক প্রথম বর্ষে পড়ি, কুমিল্লায় আবৃত্তি সংসদ কুমিল্লার একটি প্রথম কর্মশালা হয়েছিল আবৃত্তিকে কেন্দ্র করে। কুমিল্লায় সেটি প্রথাগত প্রথম কর্মশালা, এবং সেই কর্মশালায় গোলাম মুস্তফা স্যার গিয়েছিলেন, প্রয়াত অভিনেতা আবৃত্তি শিল্পী। তিনি বলেছিলেন যে আবৃত্তিকে যদি সন্তানের মতো করে ভালোবাসতে পারো তাহলে আবৃত্তির সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা থাকতে পারবে। এবং আমার সেই ছোট বয়সে গোলাম মুস্তফা ভাইয়ের সেই অমর কথা আমি মনে করি আমাকে আবৃত্তির সাথে আমার যেই একটা সম্পর্ক গড়ে দিয়েছে, এটাকে কখনোই ছাড়া যাবে না। কারণ আমি এখন এই আবৃত্তিকে আমি আমার বায়বীয় সন্তানের মতোই মনে করি এবং সেই উৎসাহে আপনি এখনো পথ চলছেন এখন পর্যন্ত। এবং আমি স্বপ্ন দেখি মানুষ যখন পৃথিবীতে আসবে তাকে চলে যেতেই হবে, আমার যাওয়াটা যেন হয় কোনো মঞ্চ থেকে কবিতা পড়ছি কিংবা আবৃত্তি করছি, সেই সময় যেন আমার চলে যাওয়া হয়, এই স্বপ্নটাই আমি দেখি। বাহ, সুন্দর একটি স্বপ্ন আপনার। আবৃত্তিকে নিয়ে আপনার ভালো লাগা, ভালোবাসা, নিয়মিতভাবে সাংগঠনিকভাবে আবৃত্তি চর্চা তো কুমিল্লাতে করানোই হচ্ছে এবং সেক্ষেত্রে কি প্রশিক্ষণের ব্যবস্থা করেন নিয়মিত? আমাদের দল থেকে
আমরা প্রতি বছর দুটো কর্মশালা করি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে একটা, আর জুন জুলাই আগস্টের দিকে আর দুটো কর্মশালা হয়। এছাড়া নিয়মিত আমরা যখন সাপ্তাহিক বৈঠক আমরা শুক্রবারে বসি, দলের ছেলেমেয়েরা আসে, সেখানে আমরা আবৃত্তির কলা কৌশল, উচ্চারণ, আবৃত্তি নির্মাণ, সামগ্রিক বিষয় নিয়ে প্রতিদিন কথা হয়। তারপরে দলীয় বিভিন্ন প্রযোজনায় ছেলেমেয়েরা কাজ করে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে। এই জাস্ট গত 3 তারিখে আমাদের রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায়। ঢাকা থেকে আকাম ভাই গিয়েছেন, মাহি ভাই গিয়েছেন, চট্টগ্রাম থেকে ফারুক তাহের, সিলেট থেকে মোকাদ্দেস বাবুল, ফেনী থেকে সমরজিৎ দাস টুটুল এবং আমাদের কুমিল্লার অন্যান্য আমাদের দলের সদস্যরা কবিতা পড়েছেন। তো সামগ্রিকভাবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আবৃত্তিকে এবং এটাকে প্রথাগত যেই আমরা চর্চাটা করে যাচ্ছি সেটাকে একটি সাংগঠনিক রূপ দেবার জন্য। এই যে দেশের বিভিন্ন স্থানে আবৃত্তি শিল্পীদের একত্রিত করে দলগতভাবে আবৃত্তি চর্চার যে একটা চেষ্টা আপনারা করে যাচ্ছেন, সেক্ষেত্রে কি ধরনের আপনারা সমস্যা ফেস করেন? আসলে আবৃত্তিটাকে আমরা তো মন থেকে ভালোবেসে করি এবং এই যে দল চালানো এবং বিভিন্ন আয়োজন, আমরা কিন্তু আর্থিক পৃষ্ঠপোষকতা সেভাবে পাই না। সেটা আমাদের ভালোবাসার কারণে, সেটা হয়তো আমাদের নিজের পকেট থেকে কিংবা আমাদের দলের ছেলেমেয়েরা অনেক সময় এর মধ্যে কন্ট্রিবিউট করে, এর মধ্য দিয়ে আমাদের আয়োজনগুলি। তারপরেও যেহেতু আমরা আবৃত্তিটাকে ভালোবাসি এবং এটাকে আন্দোলন হিসেবে দেখি, যত কষ্টই হোক অর্থনৈতিক একটা সমস্যা তো থেকেই যায়, তারপরেও আমরা চেষ্টা করছি। এবং বিভিন্ন জেলা থেকে যখন আমাদের অনুষ্ঠানে আবৃত্তি শিল্পীরা আসেন, তখন একটা সুযোগ হয় যে সিলেটে কী আবৃত্তি চর্চা হচ্ছে, কুমিল্লায় কী হচ্ছে, ঢাকায় কী হচ্ছে, তাহলে একটা আদান প্রদান, তাহলে আমার অবস্থানটা কোথায় এবং আমাকে কীভাবে উত্তরোত্তর আরও সমৃদ্ধ করতে হবে, ভালো করতে হবে, সেটা একটা তাড়না তৈরি হয়। এবং এটা একটা খুবই ভালো দিক। যেমন কালকেও আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠানের পরে যে আমাদেরকে আরও ভালো করে কাজ করতে হবে, সিলেট ভালো করছে, ঢাকা ভালো করছে, আমরা কেন নয়, একটা প্রণোদনা তৈরি হয় মনের ভিতরে। এবং এটা এক ধরনের সুস্থ প্রতিযোগিতা, অবশ্যই সুস্থ প্রতিযোগিতা, অবশ্যই। আপনি এর আগেও তো অ্যালবাম প্রকাশ করেছেন, গত বছর বইমেলায় 2টো অ্যালবাম। হ্যাঁ, 2015 সালের বইমেলায় আবৃত্তি মেলা থেকে মাহি ভাইয়ের নির্দেশনা এবং তত্ত্বাবধানে 2টো অ্যালবাম বেরিয়েছিল। একটি ছিল প্রেমের কবিতার সংকলন একাগ্র শিকড় প্রণয়, এবং আরেকটি ছিল দ্রোহ, সমাজ চেতনা, সমাজ সংকট, এই সার্বিক বিষয় মিলিয়ে আরেকটি অ্যালবাম ছিল শব্দের মিছিলের কথা বলি। এবং সেটি গত বইমেলায় 2015 বইমেলায় প্রায় আপনার 1200 থেকে 1300 কপি সিডি বিক্রি হয়েছে। এটা আমি অবশ্যই অভিভূত হয়েছি এবং আনন্দিত হয়েছি, এবং সেই অনুপ্রেরণা থেকেই কিন্তু এবার এই কাজটা আরও একটু বেশি করে মাত্রায় করা হয়েছে। এখন অনেক ছেলে মেয়েই কিন্তু আবৃত্তি চর্চায় আসছে এবং আবৃত্তি শুনছে, এটা সকলের জন্য একটা আনন্দের বিষয়। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে যদি কোনো একটি কবিতার কিছু অংশ। আমি আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার ছোট কবিতা পড়ছি, অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকালে ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীতে কাহিনী, প্রাচীনে প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া, তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসানে লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিলে প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের
সকল কবির গীতি। বাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যার কলাকুশলী প্রযোজক এবং এনটিভিকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। এবং যারা এতক্ষণ ধরে আমাকে শুনলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি আশা করছি আমার এই অ্যালবামগুলি আপনারা সংগ্রহ করবেন এবং আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাকে আগামীর পথে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।